সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কাছে দূরে যারা বাংলাদেশের যে যেখান থেকে এই ক্লাসে উপস্থিত হয়েছে প্রত্যেককে আমার প্রাণঢালা শুভেচ্ছা এবং ভালোবাসা। আমার রসায়ন ক্লাসে সবাইকে সুস্বাগতম। সেই সাথে আমার প্রিয় শিক্ষার্থীদের যে বাবা মা আজকের এই ক্লাসে উপস্থিত আছেন, আমার সম্মানিত প্রিয় সহকর্মীবৃন্দ এবং আর যারা এই ক্লাসটা দেখছেন, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমি তোমাদের সাথে অনেক দিন ধরে এই ভার্চুয়াল ক্লাসরুমে কেমিস্ট্রি ক্লাস নিয়ে যাচ্ছি এবং তোমরা অনেক আনন্দের সাথে আমি মনে করি ক্লাসগুলো করছো, তোমাদের পার্টিসিপেশন দেখে তাই আমার মনে হয় এবং এই জন্য আমি অত্যন্ত খুশি তোমাদের উপরে। এবং তোমরা জানো যে এই ক্লাসগুলো এই মুহূর্তে অনলাইনের ক্লাসগুলো ছাড়া অ্যাকচুয়ালি তোমাদের আর ওভাবে কিন্তু এই বিষয়গুলো জানার সুযোগ নেই, যেহেতু স্কুল কলেজ বন্ধ রয়েছে। সুতরাং অবশ্যই তোমরা রুটিন ধরে ক্লাসগুলোতে উপস্থিত হয়ে যাবে এবং ক্লাসগুলো ফলো করবে। একই সাথে তুমি দেখবে তোমার বন্ধু, তোমার আত্মীয় স্বজন যারা একাদশ, দ্বাদশ এবং পরীক্ষার্থী এবারের সবাইকে এই ক্লাসগুলো দেখার সুযোগ করে দিবে, তাদেরকে ট্যাগ করে দিয়ে। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমাদের সাথে আমাকে বোধহয় তোমরা চিনে ফেলেছো, আমার নাম এবং আমি কোন কলেজ নিশ্চয়ই তোমরা জানো। তারপরেও এটা জাস্ট ফর্মালিটিস। আমি সামিহা সুলতানা, ক্যামব্রিয়ান কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান এবং সহযোগী অধ্যাপক। শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমি তোমাদের সাথে রসায়ন দ্বিতীয় পত্রের ৪র্থ অধ্যায় তড়িৎ রসায়ন নিয়ে আলোচনা করছি। ইতোমধ্যে আমি এই চ্যাপ্টারের 3টা ক্লাস নিয়ে ফেলেছি, আজ আমি নেব ৪র্থ ক্লাস। তার মানে বুঝতেই পারছো যে এই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ের অনেক গুরুত্বপূর্ণ অংশ কিন্তু অলরেডি আলোচনা করা হয়ে গিয়েছে। হ্যাঁ, এবং আজকে এমন একটা গুরুত্বপূর্ণ অংশ আলোচনা করব যেটা কিনা তোমাদের জানাটা খুব দরকার এবং পরীক্ষায় আসে। যেহেতু আমাদের এই পড়ালেখাগুলো জানা প্লাস পরীক্ষা কেন্দ্রিক, পরীক্ষা দিতে হয়, ভালো রেজাল্ট করতে হয়, তাই না? সুতরাং এটা তো যেটা পরীক্ষায় আসবে, যে অংশগুলো অবধারিতভাবে পরীক্ষায় আসছে, বিভিন্ন বোর্ড পরীক্ষা আসছে, তুমি যে কোনো বোর্ড পরীক্ষা উল্টালেই আজ আমি যে টপিক নিয়ে আলোচনা করব তার একটা প্রশ্ন পাবে ইনশাআল্লাহ। সুতরাং বুঝতেই পারছো আজকের ক্লাসে গুরুত্ব। সুতরাং আমরা বেশি কথায় না গিয়ে সোজা ক্লাসে ঢুকে পড়ি, দেখে নেই আজকের পাঠ কি। তার আগে তো আমরা দেখে নেব যে তড়িৎ রসায়নের অধ্যায়টা কোন কোন বিষয়বস্তু নিয়ে আছে। এই সকল বিষয়বস্তু নিয়ে আছে এবং এই সকল বিষয়বস্তুর মধ্যে আর যে সমস্ত সংজ্ঞা, ব্যাখ্যা যা কিছু আছে সেগুলো তো আমি ক্লাসে আলোচনা করেই দিই, তোমরা সেগুলো দেখেছো, তাই না? আর যারা এখনো দেখেনি তাদেরকে ইনফর্ম করে দাও যে এখানে কিন্তু তড়িৎ রসায়নের ক্লাস চলছে, 3টা ক্লাস হয়ে গিয়েছে, আজকে 4 নম্বর ক্লাস, এরপরে আরো ক্লাস আছে। সুতরাং ক্লাসগুলো যেন তারা মিস না করে। এই সমস্ত পরিশ্রম শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের শেখানোর জন্য। শিক্ষার্থীরা, আজ আমরা এই চ্যাপ্টার থেকে এই অংশটুকু পড়ব। আমি এই অংশটুকু নাম বলি না, কারণ তোমাদের একটা ব্রেন স্টর্মিং এর জায়গা রেখেছি, যে দেখি তোমরা আমার এই ছবিগুলো দেখে ধারণা করতে পারো কিনা আজ আমরা কি পড়ছি। শিক্ষার্থীরা, একটা ছবি দেখছো এখানে, এখানে দেখিয়েছে যে এ একটা মৌল, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ, এ একটা মৌল ইলেকট্রন ত্যাগ করে এ প্লাস হয়েছে, আর বি একটা মৌল ইলেকট্রন গ্রহণ করে বি মাইনাস হয়েছে। কি জিনিস এটা? ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক হয়েছে, ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক হয়েছে। আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারছো, কারণ আমার গতকালের ক্লাসে এই বিষয়ে বিশদ আলোচনা ছিল, তাই না? সুতরাং তোমরা ধারণা করতে থাকো যে গতকালের ক্লাসের সাথে লিঙ্ক করে আজকে আমরা আসলে এই বিষয়টা নিয়ে কি পড়তে যাচ্ছি। শিক্ষার্থীরা, এই যে তোমাদের ভাবনার জায়গা, তোমরা ভাবনা শুরু করে দাও যে ইলেকট্রন ত্যাগ এবং ইলেকট্রন গ্রহণের মাধ্যমে আমরা আসলে আজকে কি পড়তে যাচ্ছি। শিক্ষার্থীরা, আরো একটা চিত্র দেখো, এখানে তোমাকে প্রশ্ন করা হয়েছে যে এই যে তোমার বৃত্তের, লাল বৃত্তের মধ্যে হোয়াট, এগুলো কি, বা এখানে কত, কতটুকু, পরিমাণ কত, সেটা তোমাকে বলতে হবে।
এবং বোঝাই যাচ্ছে এটা একটা তড়িৎ কোষ, তাই না? গত ক্লাসে আমি ড্যানিয়েল কোষ দেখিয়েছিলাম এবং এটা সে ধরনেরই একটা তড়িৎ কোষ, যার বাম পাশে থাকে কি, ক্লাসে থাকলে আমি জিজ্ঞেস করতাম, তাই না? সেভাবে তো এখন সুযোগ নেই, তবে ইচ্ছে করলে তোমরা মেসেঞ্জারে তোমরা কমেন্টে লিখতে পারো যে বাম পাশে কি, আমি কমেন্টটা দেখে নিব এবং যারা পারবে নিশ্চয়ই তার প্রতি আমার খুব ভালো লাগবে, তাই না? বাম পাশে কি, বাম পাশে অ্যানোড থাকবে আর ডান পাশে থাকবে ক্যাথোড, তাই না? এবং অ্যানোড আর ক্যাথোডকে তার দিয়ে সংযোগ করা হবে, দুটোর সংযোগের মধ্যস্থলে একটা গ্যালভানোমিটার বসানো হবে, অ্যামিটার, যেটা দিয়ে তো কতটুকু তড়িৎ প্রবাহিত হলো মাপা হবে, এবং দুটি দ্রবণের সংযোগস্থল করা হবে হচ্ছে তোমার লবণ সেতু দিয়ে, তাই না? আর দেখো অ্যানোড থেকে ইলেকট্রন প্রবাহ হয়ে ক্যাথোডে যাচ্ছে। এখন এই যে পুরোটা যে তড়িৎ কোষ, এখানে এই যে এখানে জিজ্ঞেস করা হচ্ছে কত, অর্থাৎ তোমাকে এখানে ক্যালকুলেশন করতে হবে। আমরা তো এই বিষয়টা গত ক্লাসে শিখেছি, সুতরাং এই ক্লাসে এই বিষয় নিয়ে আলোচনা ওভাবে যাবে না। আজকে যাবে হলো যে এখানে কতটুকু, অর্থাৎ তোমার পরিমাণটা বের করতে হবে, অর্থাৎ এখানে একটা গাণিতিক সমস্যার সমাধানের বিষয় রয়েছে, তাই না? শিক্ষার্থীরা তোমরা কি ভেবে নিয়েছো আসলে আমি জানি না, তোমরা কি বুঝতে পেরেছো কিনা আজ আমরা কি পড়বো, তবে এটা বুঝতে পেরেছো জারণ বিজারণ রিলেটেড এবং তড়িৎ কোষের মধ্যে কতটুকু তোমার তড়িৎ প্রবাহিত হচ্ছে বা কতটুকু ভোল্ট তৈরি হচ্ছে, এরকম একটা বিষয় আমরা পড়তে যাচ্ছি। দেখি মিলে কিনা। শিক্ষার্থীরা আজ আমরা পড়বো তড়িৎদ্বার বিভব, তার সাথে আমরা পড়বো রিডক্স বিক্রিয়া, তার সাথে পড়বো কোষ বিভব, প্রমাণ কোষ বিভব, এবং এই সব কিছু মিলিয়ে আমরা কি করব, গাণিতিক সমস্যার সমাধান করব। ঠিক আছে? এই আজকের পড়ার শিখন ফল কি, এই পাঠ শেষে শিক্ষার্থীরা তড়িৎদ্বার বিভব কি তা অবশ্যই বলতে পারবে, রিডক্স বিক্রিয়া কি সেটাও বলতে পারবে, কোষ বিভব, প্রমাণ কোষ বিভব কি সেটা বলতে পারবে, এবং তার সাথে কোষের তড়িৎচালক বল নির্ণয় করতে পারবে। আমাদের মূল ফোকাস আজকের ক্লাসের কিন্তু এটা, তড়িৎচালক বল নির্ণয় করা। ঠিক আছে? তাহলে শিক্ষার্থীরা চলো আমরা আস্তে আস্তে মূল পড়ায় চলে যাই এবং জিনিসগুলো জেনে নেই, তাই না, যে বিষয়টা কি। তোমাদেরকে আমি গত ক্লাসে বলেছিলাম যেহেতু আমরা তড়িৎ রসায়ন করছি, এখানে আমরা প্রচুর রাসায়নিক বিক্রিয়া পড়ব, তোমার তড়িৎ কোষের মধ্যে কিভাবে তড়িৎ উৎপন্ন হয় সেটা পড়ব, কোন পদার্থ কি ধরনের রাসায়নিক বিক্রিয়া দেয় সেটা পড়ব, অর্থাৎ তড়িৎ রসায়ন মিলিয়ে একটা সাংঘাতিক জটিল একটা বিষয় আমরা আসলে এই চ্যাপ্টারে আলোচনা করতে যাচ্ছি, যেটা আমাদের বাস্তব জীবনের অহরহ আমাদের চোখে পড়ে না। সুতরাং যেহেতু বিষয়টা জটিল, তোমাদেরকে কিন্তু অত্যন্ত মনোযোগ সহকারে এই ক্লাসগুলো দেখতে হবে এবং এরপরে আবার প্র্যাকটিস করতে হবে, তবেই তুমি বিষয়টাকে ক্যারি করতে পারবে, তুমি জিনিসটা বুঝতে পারবে, আত্মস্থ করতে পারবে। ঠিক আছে? তাহলে দেখি চলো এরপরে কি আছে। শুরুতেই ওই যে বলেছিলাম আমরা, তোমরা শিখতে পারবে তড়িৎদ্বার বিভব কি। তড়িৎদ্বার বিভব হচ্ছে যখন কোনো ধাতব দণ্ডকে ওই ধাতুর লবণে দ্রবণে ডোবানো হয়। আমরা কিন্তু গত ক্লাসে দেখেছিলাম, তাই না, চিত্রের মাধ্যমে। সেই চিত্রটা আমরা আজকেও দেখব, যে যখন কোনো ধাতব দণ্ডকে ওই ধাতুর লবণে দ্রবণে ডুবানো হয় তখন কি হয়, তখন ধাতব দণ্ডটি দ্রবণের সাপেক্ষে ধনাত্মক বা ঋণাত্মক আধান প্রাপ্ত হয়, ফলে ধাতব দণ্ড এবং দ্রবণের মধ্যে একটি বিভব পার্থক্য সৃষ্টি হয়। ঠিক আছে? যখন এই দ্বন্দ্বকে দ্রবণের মধ্যে ডুবানো হবে তখন এই ধাতব দণ্ডটি এই দ্রবণের সাপেক্ষে একটা তোমার আধান প্রাপ্ত হয়, হয় ধনাত্মক আধান বা ঋণাত্মক আধান, এই ধরনের একটা আধান প্রাপ্ত হয় এই দ্রবণের সাপেক্ষে, এবং দ্রবণের মধ্যে একটা বিভব পার্থক্য তৈরি হয়। ওই যে বিভব পার্থক্য সৃষ্টি হয় তাকেই বলা হয় ওই ধাতব দণ্ডের তড়িৎদ্বার বিভব। ঠিক আছে? তড়িৎদ্বার বিভব দুই প্রকার, একটা হচ্ছে জারণ বিভব বা ঋণাত্মক বিভব, আর একটা হচ্ছে বিজারণ বিভব বা
ধনাত্মক বিভব। শিক্ষার্থীরা, গত ক্লাসে কিন্তু আমরা জারণ অর্ধকোষ শিখেছিলাম, বিজারণ অর্ধকোষ শিখেছিলাম। তার সাথেই কিন্তু আমরা এই যে জারণ বিভব, ঋণাত্মক বিভব, এই বিষয়গুলো একই সাথে আমরা পড়ব। আসলে বিষয়গুলো একই জিনিস। ওখানে আমি আলাদাভাবে জারণ অর্ধকোষ পড়িয়েছিলাম, আজ আমি পড়াবো জারণ বিভব, আর একটু বিষয়গুলোকে বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে? এবং তোমরা মনে রাখবে তড়িৎদ্বার বিভবের একক হলো ভোল্ট। আমরা যেই বিভবটা বের করব তার একক সবসময় ভোল্ট লিখতে হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার দেখি তাহলে জারণ বিভব বা ঋণাত্মক বিভব কি, এবং মনে রাখবে এগুলো 1 মার্কসের জন্য সংজ্ঞায় আসে। ঠিক আছে? জারণ বিভব কি? অ্যানোড ও দ্রবণের সংযোগ স্থলে ইলেকট্রন ত্যাগের প্রবণতার ফলে এক প্রকার শক্তির উদ্ভব ঘটে, একে জারণ বিভব বলে। খেয়াল করো, অ্যানোডে তো জারণ হয়, একটা তড়িৎ কোষে অ্যানোডে জারণ হয়, তাই না? এখন ওই যে অ্যানোড বা ওই দ্বন্দ্বটি, তড়িৎদ্বারটি ইলেকট্রন ত্যাগ করছে, তাই না? ওই ইলেকট্রন ত্যাগের প্রবণতার ফলে কি হয়, অ্যানোড এবং দ্রবণের সংযোগ স্থল, একটু আগে যে ছবিটা দেখলাম যে দ্রবণের মধ্যে একটা জিঙ্কের দণ্ড ডুবানো হয়েছে, ওই জিঙ্কের দণ্ড এবং ওই দ্রবণের সংযোগ স্থলে এক প্রকার তোমার শক্তির উদ্ভব ঘটে। কখন ঘটে? ইলেকট্রন ত্যাগের প্রবণতার ফলে। ওই কি করছে, তড়িৎদ্বারটা ইলেকট্রন ত্যাগ করতে চাচ্ছে, সে তো একটা ধাতব দণ্ড, সে ইলেকট্রন ত্যাগ করতে চাচ্ছে। এই যে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতার কারণেই ওই দ্বন্দ্বের সাথে ওই দ্রবণের সংযোগ স্থলে এক ধরনের শক্তির উদ্ভব ঘটে, একেই বলা হয় জারণ বিভব। যেমন জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন, হ্যাঁ, জিঙ্ক সলিড ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে পরিণত হয়। এই যে জিঙ্ক থেকে জিঙ্ক আয়নে পরিণত হচ্ছে, এই ঘটনাটা ঘটার জন্যই এই 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 যে একটা সংযোগ, এখানে এক প্রকার শক্তির উদ্ভব ঘটে, যার মান হচ্ছে +0.76 ভোল্ট। ঠিক আছে? এটা একটা প্রমাণ মান এটা। সুতরাং জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন তৈরি হওয়ার জন্য, তোমার এই জারণ বিভব তৈরি হওয়ার জন্য এইটুকু শক্তির উদ্ভব ঘটে ওখানে। তারপরে রয়েছে তোমার আরেকটা রিঅ্যাকশনের মাধ্যমে দেখো যে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে পরিণত হচ্ছে। তার মানে জিঙ্ক থেকে যে আগের জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন, এই বিভবের রিঅ্যাকশনটা আমরা কিভাবে, বিক্রিয়াটা কিভাবে করতে পারি? জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করছে, মানে এটাকে এই পাশে লিখলে কিন্তু ইলেকট্রন ত্যাগ দেখাতাম, তাই না? জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে পরিণত হচ্ছে। এই যে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে পরিণত হলো, এই ক্ষেত্রে একটা শক্তি তৈরি হয়, এই শক্তির মান হচ্ছে এত। ঠিক আছে? এবং এই যে তোমার চিত্রটার মাধ্যমে দেখতে পাচ্ছ যে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে এই দ্রবণে চলে আসে। দ্রবণে তো জিঙ্ক সালফেট দ্রবণ তো আমরা নিয়েছি আমরা অলরেডি। তারপরেও এই যে আমরা জিঙ্কের ধাতুর যে একটা খণ্ড আমরা দ্রবণের মধ্যে বসিয়ে দিয়েছি, এই ধাতব অংশ থেকে, ধাতব খণ্ড থেকে জিঙ্ক তার যোজনে যেহেতু দুটো ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় এবং দ্রবণে চলে আসে। এদের সংযোগ স্থলে এই পরিমাণ তোমার বিভব পার্থক্য তৈরি হয়। এবার দেখি বিজারণ বিভব কি। ক্যাথোড ও দ্রবণের সংযোগ স্থলে দ্রবণ হতে ক্যাথোডে ইলেকট্রন গ্রহণের প্রবণতার ফলে এক প্রকার শক্তির উদ্ভব ঘটে। একই ঘটনা, অ্যানোডে যা ঘটলো, ক্যাথোডে গিয়ে কি হলো? ক্যাথোডে হচ্ছে ক্যাথোড এবং দ্রবণের সংযোগ স্থলে দ্রবণ হতে আয়নগুলো ইলেকট্রন গ্রহণ করার প্রবণতার কারণে তোমার ওই তড়িৎদ্বার এবং দ্রবণের সংযোগ স্থলে এক প্রকার শক্তি উদ্ভব ঘটে, যাকে বলা হয় বিজারণ বিভব। যেমন দেখো, জিঙ্ক আয়ন যখন ইলেকট্রন গ্রহণ করে তখন জিঙ্ক ধাতুতে পরিণত হয়, এতে করে এক প্রকার শক্তির উদ্ভব ঘটে। ওটাই হচ্ছে, তার মানটা হচ্ছে -0.76 ভোল্ট। এখানে আমাদের আরেকটু বোঝার আছে। এখানে আরেকটা উদাহরণ দেখো যে কপার আয়ন ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়েছে। এই যে দেখো, কপার সালফেট দ্রবণের মধ্যে কপারের একটা রড আমরা স্থাপন করেছি। এখানে দ্রবণ থেকে কপার আয়ন, এই যে কপার সালফেট দ্রবণ তো এখানে প্রচুর রয়েছে, কপার আয়ন
তোমার দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়ে এই ধাতুর গায়ে জমা হয়ে যাচ্ছে। তাহলে কি দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা, কোনো একটি তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ তড়িৎদ্বার বিভবকে সূচিত করা হয় হচ্ছে ই নট, ধাতব আয়ন থেকে ধাতু। কি দেখতে পাচ্ছি, প্রমাণ বিজারণ তড়িৎদ্বার বিভব অর্থাৎ বিজারণ বিভব। বিজারণ তড়িৎদ্বার বিভব কি লিখি আমরা, ই নট, ধাতব আয়ন থেকে ধাতু। যেমন কপার ইলেকট্রোডের প্রমাণ বিজারণ বিভব হচ্ছে কপার 2+ থেকে কপার, এবং তার মান হচ্ছে +0.34 ভোল্ট। কপারের কি লিখেছি আমরা, প্রমাণ বিজারণ বিভব। প্রমাণ তার মানে এই মানটা ফিক্সড, স্থির, এটা আমাদের মুখস্থ রাখা যাবে। হ্যাঁ, কপার ইলেকট্রোডের প্রমাণ বিজারণ বিভব হচ্ছে ই নট, কপার আয়ন থেকে কপার, এর মান হচ্ছে +0.34 ভোল্ট। কোন একটি তড়িৎদ্বারে প্রমাণ জারণ তড়িৎদ্বার বিভবকে কিভাবে লেখা হয়? একটু আগে আমরা দেখলাম বিজারণ বিভবকে কিভাবে লেখা হয়, এখন আমরা দেখছি তোমার প্রমাণ জারণ তড়িৎদ্বার বিভবকে কিভাবে লেখা হয়। ই নট, ধাতু থেকে ধাতব আয়ন। ঠিক আছে, তাহলে বিজারণ তড়িৎদ্বার বিভব লিখেছি ধাতব আয়ন থেকে ধাতু, আর জারণ তড়িৎদ্বার বিভব লিখব ধাতু থেকে ধাতব আয়ন। এটা মনে রাখাটা অত্যন্ত জরুরি তোমার গাণিতিক সমস্যা সমাধানের জন্য। যেমন জিঙ্ক ইলেকট্রোডের প্রমাণ জারণ বিভব হচ্ছে তোমার ই নট, জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন +0.76 ভোল্ট। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা যে তড়িৎদ্বার বিভব শিখলাম, এখানে কি দেখলাম যে প্রমাণ জারণ বিভব কিভাবে লিখতে হবে, ই নট, ধাতু থেকে ধাতব আয়ন। আর প্রমাণ তড়িৎদ্বার বিজারণ বিভব কিভাবে লিখব, ই নট, ধাতব আয়ন থেকে ধাতু। ঠিক আছে, এভাবে আমাদের জিনিসটা লিখতে হবে। সেক্ষেত্রে আমরা একটা প্রশ্নের উত্তর কিন্তু এখানে পড়তে পারি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। কপার ধাতুর তড়িৎদ্বার বিভব +0.34 ভোল্ট বলতে কি বুঝো? ওই যে আমরা একটু আগে লিখেছি যে কপার ধাতুর তড়িৎদ্বার বিজারণ বিভব লিখেছিলাম, তাই না, যে +0.34 ভোল্ট। এটা বলতে কি বুঝো? এটা বলতে বোঝাই কপার ধাতুর তড়িৎদ্বার বিভব +0.34 ভোল্ট বলতে বোঝায় 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কপার ধাতব তড়িৎদ্বারকে ধাতুটির লবণের দ্রবণে, কপার ধাতুটিরই লবণের দ্রবণে 1 মোলার ঘনমাত্রার দ্রবণে যদি আমরা নিমজ্জিত করি, তাহলে তড়িৎদ্বার এবং তার দ্রবণের সংযোগ স্থলে যে বিজারণ বিভবের সৃষ্টি হয় তার মান হচ্ছে +0.34 ভোল্ট। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নিবে। দেখো আরেকটা প্রশ্ন এখানে আছে, জিঙ্ক ধাতুর তড়িৎদ্বার বিভব +0.76 ভোল্ট বলতে কি বুঝো? ওখানে যেভাবে অ্যান্সার করেছো এখানে একইভাবে তোমাকে উত্তরটা লিখতে হবে। জিঙ্ক ধাতু তড়িৎদ্বার বিভব +0.76 ভোল্ট বলতে আমরা কি বুঝি? তাপমাত্রা কত? 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। ঠিক আছে, জিঙ্ক ধাতু তাকে যদি আমরা জিঙ্ক ধাতুরই কোনো লবণের দ্রবণের মধ্যে ডুবাই, যে লবণের দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 1 মোলার, তাহলে তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ঘনমাত্রা লবণের দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 1 মোলার। ওই দ্রবণের মধ্যে যদি আমরা জিঙ্ক ধাতুকে নিমজ্জিত করি, তাহলে তড়িৎদ্বার এবং তার দ্রবণের সংযোগ স্থলে যে জারণ বিভবের সৃষ্টি হয় তার মান হচ্ছে +0.76 ভোল্ট। ঠিক আছে, এভাবে আমরা এরকম যে কোনো প্রশ্নের উত্তর, এখানে সিলভারেরটা বলা হয় বা নিকেলেরটা বলা হয়, যে কোনোটারই উত্তর আমরা এভাবে কিন্তু লিখে নিতে পারবো। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার আমরা কি পড়তে যাচ্ছি দেখো, এবার আমরা পড়তে যাচ্ছি রিডক্স বিক্রিয়া। আচ্ছা, রিডক্স এই কথাটা কোথা থেকে আসলো? এটা আসলো হচ্ছে, তোমরা জানো যে জারণ হচ্ছে অক্সিডেশন আর বিজারণ হচ্ছে রিডাকশন। হ্যাঁ, আমাদের কিন্তু এই মূল যে নামগুলো, বিক্রিয়ার নামগুলো বা যৌগের নামগুলো, এগুলো কিন্তু বা প্রক্রিয়াগুলোর নাম কিন্তু ইংরেজিতেও শিখতে হবে। ঠিক আছে, শুধু বাংলা শিখলে হবে না, ইংরেজিতেও শিখতে হবে। তাহলে অক্সিডেশন হচ্ছে জারণ আর রিডাকশন হচ্ছে বিজারণ। যেহেতু অক্সিডেশন এবং রিডাকশন একই সাথে ঘটে, তাই না, জারণ
ওই যে শিখলাম জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া গত ক্লাসে। তার মানে একই বিক্রিয়ায় অর্ধেকটা হচ্ছে জারণ আর অর্ধেকটা হচ্ছে বিজারণ, এবং এই জারণ বিজারণ মিলেই হচ্ছে টোটাল জারণ বিজারণ বিক্রিয়া, অর্থাৎ অক্সিডেশন রিডাকশন। সেখান থেকে রিড অক্স, রিডাকশনের রিড এবং অক্সিডেশনের অক্স মিলে হয়েছে রিডক্স, রিডক্স বিক্রিয়া, অর্থাৎ যে বিক্রিয়ায় জারণ এবং বিজারণ একই সাথে ঘটে। ঠিক আছে, আমরা সেই বিষয়টাই এখন আলোচনা করব। শিক্ষার্থীরা, এখানে তোমরা একটা সিম্বল দেখতে পাচ্ছ এক্স, এটাকে আমরা একটা মৌল ধরছি, আর ওয়াই হচ্ছে আরেকটা মৌল। এক্স ইলেকট্রন ত্যাগ করছে এবং সেটা দিচ্ছে কাকে? এক্স ইলেকট্রন দিচ্ছে হচ্ছে ওয়াই কে। এখানে এক্স হচ্ছে একটা বিজারক পদার্থ আর ওয়াই হচ্ছে একটা জারক পদার্থ। এক্স ইলেকট্রন ত্যাগ করছে আর ওয়াই ইলেকট্রন গ্রহণ করছে। এই জিনিসটা আমাদের আজকেও লাগবে কোষ বিভব বের করার জন্য, সুতরাং এটা আমরা আরেকবার দেখে নিলাম। শিক্ষার্থীরা, এটাই হচ্ছে রিডক্স বিক্রিয়া। ঠিক আছে, যে বিজারক ইলেকট্রন দান করবে, জারক সেটা গ্রহণ করবে। তাই বিজারক যদি ইলেকট্রন দান না করত, জারক ইলেকট্রন গ্রহণ করতে পারতো না। অপরদিকে জারক যদি ইলেকট্রন গ্রহণ করতে না চাইতো, তাহলে বিজারক ইলেকট্রন দান করেও কোনো লাভ ছিল না। তার মানে বিজারক তখন ইলেকট্রন দান করবে যখন কোনো একটা জারক সেটা গ্রহণ করবে, অথবা জারক তখনই ইলেকট্রন গ্রহণ করতে পারবে যখন কোনো একটা বিজারক ইলেকট্রন ত্যাগ করবে। অর্থাৎ দেখো, ইলেকট্রন দান এবং গ্রহণ কিন্তু একই সাথে ঘটবে। এই জন্যই এই বিক্রিয়াকে বলা হচ্ছে রিডক্স বিক্রিয়া, রিড অক্স, রিডক্স বিক্রিয়া। ঠিক আছে, এখন থেকে আমরা এর নাম বলবো হচ্ছে রিডক্স বিক্রিয়া, যে বিক্রিয়াটা কিনা কোষ বিভব বের করার জন্য অবশ্যই লাগবে। এখানে কি আছে? জারণ বিজারণ বিক্রিয়ায় এক প্রজাতি থেকে অন্য প্রজাতিতে ইলেকট্রনের স্থানান্তর ঘটে। ইলেকট্রনের স্থানান্তর ঘটে, একজন ইলেকট্রন দেয় আর একজন ইলেকট্রন গ্রহণ করে। এরকম একটা ঘটনা আসলে রিডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া ঘটে। আশা করছি জারণ বিজারণ সম্পর্কে এত কথা শুনছো যে তোমাদের বিষয়টা একদম মুখস্থ হয়ে গেছে। আমরা একটা বিক্রিয়া দেখছি, জিঙ্ক কপার সালফেটের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট এবং কপার তৈরি করছে। এই বিক্রিয়ায় দেখো, জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন তৈরি হচ্ছে, এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। জিঙ্ক পরমাণু দুটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে পরিণত হচ্ছে। ঠিক আছে, এটি হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। অপরদিকে কপার 2+, মানে কপার সালফেটের মধ্যে কপারের জারণ মানটা 2+, তাই না? কপার 2+, সেই দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হচ্ছে। যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে, সুতরাং এখানে বিজারণ অর্ধ বিক্রিয়া সংঘটিত হচ্ছে। অর্থাৎ বিষয়টা কি হলো? কপার আয়ন দুটি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হচ্ছে, অর্থাৎ এটি হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। অর্থাৎ একটি জারণ বিজারণ বিক্রিয়ায় একটি অংশে জারণ ঘটে, আরেকটি অংশে বিজারণ ঘটে বলেই এই পুরো বিক্রিয়াটাকে বলা হচ্ছে রিডক্স বিক্রিয়া। আশা করছি রিডক্স বিক্রিয়া কি তোমাদের কাছে সহজ হয়েছে। এবার আমরা রিডক্স বিক্রিয়ার সংজ্ঞাটা একটু দেখে নিই, হ্যাঁ, একটু বিস্তারিতভাবে। একটি তড়িৎ রাসায়নিক কোষে জারণ বিক্রিয়ার মাধ্যমে ইলেকট্রনের ত্যাগ এবং বিজারণ বিক্রিয়ার মাধ্যমে ইলেকট্রন গ্রহণ হয়। এটা তো আমি তো বলতে বলতেই অস্থির হয়ে যাচ্ছে, নিশ্চয় তোমাদের এটা একদম আত্মস্থ হয়ে গিয়েছে যে জারণ বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ হয় আর বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ হয়। কোথায়? তড়িৎ রাসায়নিক কোষে। আমরা তো তড়িৎ রাসায়নিক কোষ পড়ছি, তাই না? এই দুই বিক্রিয়ার যোগফলকে বলা হয় রিডক্স বিক্রিয়া। এখানে দেখো, একটা জারণ অর্ধ বিক্রিয়া দেখানো হচ্ছে। এই অ্যারোটা সরে গিয়েছে, অ্যারোটা এখানে হবে। জিঙ্ক দুটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে পরিণত হচ্ছে। এবং বিজারণ অর্ধ বিক্রিয়ায় দেখো, কপার আয়ন দুটি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হচ্ছে। আমি অত্যন্ত দুঃখিত, আমার স্লাইডে তো ঠিকই ছিল, অ্যারো দুটো কিন্তু সরে গিয়েছে। অ্যারো দুটো কিন্তু এখানে হবে, তোমরা কিন্তু এগুলো জানো শিক্ষার্থীরা। সুতরাং এই পুরো কোষ বিক্রিয়াটা হলে কি, পুরো রিডক্স বিক্রিয়াটা হচ্ছে জিঙ্ক প্লাস কপার আয়ন হবে হচ্ছে জিঙ্ক 2+ কপার। ঠিক আছে, এই পুরো বিক্রিয়াটা হচ্ছে রিডক্স বিক্রিয়া, যেখানে জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়াকে যোগ করা হয়েছে। শিক্ষার্থীরা,
এখন আমরা দেখব হচ্ছে কোষ বিভব। কোষ বিভব কি? তড়িৎ রাসায়নিক কোষের অ্যানোডে জারণ বিক্রিয়ার ফলে প্রাপ্ত জারণ বিভব এবং ক্যাথোডে বিজারণ বিক্রিয়ার ফলে উৎপন্ন বিজারণ বিভবের যোগফলের মানকে বলা হবে কোষ বিভব। খেয়াল করো তো, রিডক্সের সাথে এটাকে কি তুমি কানেক্ট করতে পারছো কি না? বিষয়টা তো কিন্তু একই, তাই না? জারণ অর্ধবিক্রিয়ায় কি হচ্ছে? ইলেকট্রন ত্যাগ হচ্ছে, মানে জারণ হচ্ছে। আর অ্যানোডে কি হচ্ছে? জারণ বিক্রিয়া হচ্ছে, অর্থাৎ এখানে নিশ্চয়ই ইলেকট্রন ত্যাগ হচ্ছে। আবার তোমার বিজারণ অর্ধবিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ হচ্ছে। বিজারণ হয় কোথায়? ক্যাথোডে। তাহলে ক্যাথোডে বিজারণ বিক্রিয়ার ফলে উৎপন্ন বিজারণ বিভব, তাহলে অ্যানোডে যে জারণ বিভব উৎপন্ন হলো আর ক্যাথোডে যে বিজারণ বিভব উৎপন্ন হলো, তার যোগফলের মানকে বলা হবে একটা পূর্ণাঙ্গ কোষ বিভব। ঠিক আছে? এটা তো আমাদের গাণিতিক সমস্যা সমাধান করে বের করতেই হবে একটু পরে। এই যে তোমার যে কোষ বিভব পেলাম, একে কোষের তড়িৎচালক বলও বলা হয়, অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স, সংক্ষেপে ইএমএফও বের করা হয়। ঠিক আছে? গাণিতিক সমস্যায় আসে যে উপরোক্ত কোষের ইএমএফ নির্ণয় করো বা তড়িৎচালক বল নির্ণয় করো বা মোট তড়িৎ কোষ নির্ণয় করো, এভাবে কিন্তু আসে। হ্যাঁ, সুতরাং আমরা প্রত্যেকটা টার্মই জানবো যে যেটাই কিনা কোষ বিভব সেটাকে আমরা কোষের তড়িৎচালক বল বলি, অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স বলি, সংক্ষেপে ইএমএফ। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের কোষ বিভবের বিষয়। তাহলে কোষ বিভব আমরা কিভাবে নির্ণয় করব? আমরা তো বুঝলাম যে কোষ বিভব হচ্ছে তোমার অ্যানোডের জারণ এবং ক্যাথোডের বিজারণের যোগফল, তাই না? সেটা আমরা কিভাবে গাণিতিক সমস্যা সমাধান করব? সেই সমীকরণটা হচ্ছে কোষ বিভব মানে হচ্ছে জারণ তড়িৎদ্বার বিভব প্লাস বিজারণ তড়িৎদ্বার বিভব। জারণে যে বিভব পাচ্ছ এবং বিজারণে যে তুমি বিভব পাচ্ছ, তার সমষ্টি হচ্ছে কোষ বিভব। শিক্ষার্থীরা, কোষ বিভব কিভাবে লিখবে তুমি গাণিতিক সমস্যা সমাধানের সময়? ই নট কোষ ইজ ইকুয়াল টু ই নট জারণ বাম দিক প্লাস ই নট বিজারণ ডান দিক। অর্থাৎ একটা কোষের বাম সাইডটা তোমার এই পাশে, তাই না? বাম সাইডে হচ্ছে তোমার জারণ আর ডান সাইডে হবে বিজারণ। এই দুটোর যোগফলই হবে একটি কোষের টোটাল কোষ বিভব। কোন তড়িৎদ্বারের বিভব একটি স্থির মান। কোন তড়িৎদ্বারের বিভব হবে হচ্ছে একটি স্থির মান। জারণ তড়িৎদ্বার বিভবের যে মান পাওয়া যায়, বিজারণ তড়িৎদ্বার বিভবেরও সেই মানই পাওয়া যায়, শুধুমাত্র চিহ্নটি বিপরীত হবে। অর্থাৎ যে কোনো একটি তড়িৎদ্বারের কথা চিন্তা করো, যেমন ধরো জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন, এটা একটা তড়িৎদ্বার, তার যে মান পাবো আমরা, যদি ওটাকেই আমরা জিঙ্ক আয়ন থেকে জিঙ্ক লিখতাম, একই মান পাবো, শুধুমাত্র তার চিহ্নটি বিপরীত হবে। অর্থাৎ একটা যদি প্লাস হয় আরেকটি হয়ে যাবে মাইনাস। যে কোনো একটা তড়িৎদ্বারে, নির্দিষ্ট তড়িৎদ্বারের বিভব কিন্তু স্থির, ওই বিভবের মানের কোনো পরিবর্তন হবে না, শুধু তোমার জারণ বিভব হলে হবে প্লাস আর বিজারণ বিভব হলেই ওটা হয়ে যাবে তখন মাইনাস। এভাবে জিনিসটা আমাদের কিন্তু মনে রাখতে হবে শিক্ষার্থীরা। তাহলে আমাদের তো কোষ বিভব জানা হয়ে গেল। আশা করছি তোমরা কোষ বিভবটা বুঝতে পেরেছো। এবার আমরা দেখি যে প্রমাণ কোষ বিভব কি। যখন কোষস্থ দ্রবণের যে কোনো একটা কোষ, তুমি কল্পনা করো যে একটা বিকারের মধ্যে একটা লবণের দ্রবণ নিয়েছি, তার উপরে একটা তড়িৎদ্বার স্থাপন করেছি, একটা অর্ধকোষ হয়ে গেল, তাই না? যে কোনো কোষের দ্রবণের ঘনমাত্রা যদি হয় 1 মোলার, যদি ওই দ্রবণের উপরে যে চাপটা, গ্যাসের যে চাপ, বায়ুমণ্ডলের চাপ যদি হয় 1 অ্যাটমসফিয়ার এবং তাপমাত্রা যদি হয় 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে সেই অবস্থায় নির্মিত কোষ বিভবকে বলা হবে প্রমাণ কোষ বিভব। প্রমাণ অবস্থায় আমরা যে কোষ বিভব নির্ণয় করব সেটাই হবে হচ্ছে প্রমাণ কোষ বিভব। ঠিক আছে? তাহলে এবার আমাদের আসল জায়গায় চলে আসলাম, সেটা হচ্ছে কোষের তড়িৎচালক বল নির্ণয়, অর্থাৎ ইএমএফ নির্ণয়। কিভাবে নির্ণয় করব সেটা আগে দেখে নিই। শিক্ষার্থীরা, আমরা একটা জিঙ্ক এবং কপারের কোষ দেখতে চাচ্ছি। জিঙ্ক এবং কপারের কোষ কিভাবে তৈরি করা হয় দেখো। জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন, লবণ সেতু, কপার আয়ন থেকে কপার।
জিঙ্ক এবং কপারের কোষ কিন্তু এভাবেই লিখব, কারণ জিঙ্ক যেহেতু সক্রিয়তা সিরিজের উপরে, সুতরাং এটা অবশ্যই ইলেকট্রন ত্যাগ করবে, সুতরাং ওটা হবে অ্যানোড। তাহলে অ্যানোড লিখবো আমরা বাম পাশে আর ক্যাথোড লিখবো আমরা ডান পাশে। সুতরাং জিঙ্ক এবং কপার কোষ হবে এভাবে। সুতরাং এই সংশ্লিষ্ট বিক্রিয়াটায় তোমার অর্ধ বিক্রিয়া কি? অর্ধ বিক্রিয়া হচ্ছে অ্যানোডে কি হবে? ইলেকট্রন ত্যাগ, তার মানে অ্যানোডে হবে জারণ। তাহলে জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া ব্র্যাকেটে আমরা অ্যানোড লিখতে পারি। জারণ অর্ধ বিক্রিয়া হবে জিঙ্ক দুটো ইলেকট্রন, যেহেতু জিঙ্ক 2+, তার মানে দুটো ইলেকট্রন ত্যাগ করে তোমার জিঙ্ক আয়নে পরিণত হয়েছে। আমি দুঃখিত, আমার অ্যারোটা সরে গিয়েছে এখানে। বিজারণ অর্ধ বিক্রিয়া তাহলে কি হবে? কপার আয়ন দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়েছে। ঠিক আছে? কোন কোষের কোষ বিভব বা তড়িৎচালক বল বা ইএমএফ হচ্ছে জারণ ও বিজারণ অর্ধ বিক্রিয়ার বিভবের সমষ্টি। ঠিক আছে? আমরা তো একটু আগে দেখলাম যে যে কোনো কোষের ইনট কোষ বা ইনট সেল বা ইএমএফ বা তড়িৎচালক বল তুমি বা কোষ বিভব যেটাই বলো না কেন, সেটা কি? সেটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়ার যোগফল। সুতরাং ই সেল অর্থাৎ তোমার মোট কোষ কতটুকু হবে? মোট কোষ হবে ই অ্যানোড অক্সিডেশন প্লাস ই ক্যাথোড রিডাকশন। এটা আমরা ইংলিশেও লিখতে পারবো, বাংলাতে লিখতে পারবো। অর্থাৎ ই অ্যানোড জারণ প্লাস ই ক্যাথোড বিজারণ। এই সমীকরণকে দেখো তো এভাবে লেখা যায় কিনা, খেয়াল করো। খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, কারণ এই সমীকরণ দিয়ে আমরা কিন্তু গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে কোষ বিভব ইজ ইকুয়াল টু ই অ্যানোড জারণ অক্সিডেশন প্লাস ই ক্যাথোড রিডাকশন। এই সমীকরণটাকে আমরা এভাবে লিখতে পারি, ই অ্যানোড অক্সিডেশন মাইনাস ই ক্যাথোড অক্সিডেশন। দেখো পরিবর্তনটা কোথায়? কখনো কখনো তোমার গাণিতিক সমস্যার জন্য একটা তোমার জারণ বিভব আর একটা বিজারণ বিভব দেওয়া থাকতে পারে, তখন তুমি এই সমীকরণ ব্যবহার করবে। যদি দুটোই জারণ বিভব দেওয়া থাকে, যদি দুটোই বিজারণ বিভব দেওয়া থাকে, ঠিক আছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই সমীকরণটা ব্যবহার করতে পারবো। পরিবর্তনটা কোথায় দেখো? ই অ্যানোড অক্সিডেশন ঠিক থাকলেও আমরা শুধু ক্যাথোডের রিডাকশনের জায়গায় অক্সিডেশন লিখেছি। একটু আগে যে পড়লাম যে জারণ বিভব কোনো তড়িৎদ্বারের জারণ বিভব এবং বিজারণ বিভবের মান এক, শুধু চিহ্ন ভিন্ন। সুতরাং মান একই থাকবে, শুধু আমরা কি করলাম? চিহ্নটাকে চেঞ্জ করে দিলাম। চিহ্নটাকে প্লাসটাকে মাইনাস করে দেওয়ার সাথে সাথে রিডাকশনটাকে আমরা অক্সিডেশন অর্থাৎ বিজারণকে আমরা জারণ লিখতে পারলাম। এটাকে আমরা লিখতে পারি, দেখো আরেকটু পরিবর্তন কোথায়? ক্যাথোড রিডাকশন অর্থাৎ ক্যাথোড রিডাকশন ঠিক রেখে অ্যানোডে এবার আমরা রিডাকশন লিখলাম। ঠিক আছে? একবার অ্যানোড অক্সিডেশন ঠিক রেখে ক্যাথোডে অক্সিডেশন করেছি, এবার ক্যাথোড রিডাকশনকে ঠিক রেখে অ্যানোডে রিডাকশন লিখেছি, ফলে অ্যানোড হয়ে গিয়েছে মাইনাস। তুমি এই তিনটার মধ্যে যে কোনো সমীকরণ কিন্তু ব্যবহার করতে পারবে। তো চমৎকার একটা সমীকরণ। উল্লেখ্য যে একটি তড়িৎদ্বারের জারণ বিভব এবং বিজারণ বিভবের সংখ্যা মান সমান, তবে চিহ্ন বিপরীত। এইমাত্র আমি যেটা বললাম, এই তথ্যটা খুব ইম্পর্টেন্ট ছিল, এটা আমাদের মনে রাখতে হবে গাণিতিক সমস্যা সমাধানের জন্য। সুতরাং এই জায়গাটা তোমরা প্রয়োজনে বারবার এসে একটু দেখে জিনিসটাকে আত্মস্থ করে নেবে। শিক্ষার্থীরা, তাহলে আমরা কোষের তড়িৎচালক বল একটা নির্ণয় করি। হ্যাঁ, এখানে কি দেওয়া আছে? প্রদত্ত তড়িৎদ্বারগুলির সমন্বয়ে কোষ গঠন করে কোষ বিক্রিয়া ও কোষ বিভব নির্ণয় করো। একটা তোমার কি দেওয়া আছে? তড়িৎদ্বার। এখানে কপারের তড়িৎদ্বার দেওয়া আছে এবং জিঙ্কের তড়িৎদ্বার দেওয়া আছে, এবং তোমরা কি বলতে পারবে যে এই তড়িৎদ্বার দুটো কি দেওয়া আছে? জারণ বিভব দেওয়া আছে নাকি বিজারণ বিভব দেওয়া আছে? প্লিজ তোমরা কমেন্টে লেখো, আমি ক্লাস শেষে ওটাকে চেক করব যে তোমরা কে ধরতে পেরেছো। যদি এটা ধরতে পারো তাহলে বুঝতে পারবে যে তোমরা 90%-এর উপরেই জিনিসটা বুঝতে পেরেছো, তোমরা গাণিতিক সমস্যার সমাধান সহজেই করতে পারবে। ইনট ধাতব আয়ন থেকে ধাতু, এটাও ইনট জিঙ্ক ধাতব আয়ন থেকে ধাতু। কি দেওয়া আছে? জারণ বিভব দেওয়া আছে নাকি বিজারণ বিভব দেওয়া আছে? তোমরা দ্রুত কমেন্টে লিখে ফেলো। শিক্ষার্থীরা দেখো, জিঙ্ক তড়িৎদ্বারে জারণ
ধরে, এই জিঙ্কের জারণ ধরে প্রদত্ত তড়িৎদ্বার সমন্বয়ে কোষ সংকেত লিখতে পারবো আমরা এভাবে। অর্থাৎ এই যে দুটো কি দেওয়া আছে, তড়িৎদ্বার বিভব দেওয়া আছে, তাই না? দুটো তড়িৎদ্বার দেওয়া আছে, তড়িৎদ্বারের বিভবের মানও দেওয়া আছে। এইখান থেকে তোমাকে কিন্তু কি করতে বলেছে, কোষ বিভব নির্ণয় করতে বলেছে, তার আগে কোষ বিক্রিয়া লিখতে বলেছে। সুতরাং তোমাকে তো সঠিক কোষটা জানতে হবে। দুটোই কিন্তু দেওয়া আছে বিজারণ বিভব, কপারের বিজারণ বিভব এবং জিঙ্কের বিজারণ বিভব, কারণ আয়ন থেকে ধাতু এখানে লেখা হয়েছে। যারা যারা লিখেছো, আমি অবশ্য জানি না তোমরা লিখেছো কিনা, তা দেখো, বা মনে মনে যারা যা উত্তর দিয়েছো, যেটাই হোক না কেন, তুমি যদি মনে মনে উত্তরটা দিয়ে থাকো নিজেকে, সেটাও দেখো মিলিয়ে নাও হয়েছে কিনা উত্তরটা। সুতরাং দুটো তো আর বিজারণ বিভব হবে না, একটা হবে জারণ, একটা হবে বিজারণ। তাহলে এই দুটোর মধ্যে কোনটা জারণ, তখন তুমি কোথা থেকে এই বিষয়টা জানতে পারবে? এক হচ্ছে যে দুটোর বিজারণ বিভবের মান থেকে জানতে পারবে, বিজারণ বিভবের মানের মধ্যে যার বিজারণ বিভব বেশি সে বিজারণ বিভব থাকবে, তাহলে অন্যটা তখন জারণ হয়ে যাবে। অথবা তড়িৎ রাসায়নিক সারি থেকেও তুমি দেখতে পারবে যে যে ধাতুটির উপরে সে তো ইলেকট্রন ত্যাগ করবে, তাহলে তার হবে জারণ, তাই না? সব দিক দিয়ে আমরা বুঝতে পারছি যে জিঙ্কের তড়িৎদ্বারটা হবে অ্যানোড। সুতরাং আমরা অ্যানোডটাকে বাম পাশে লিখে ফেলেছি, জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন, আর কপারকে আমরা ডান পাশে লিখে ক্যাথোডকে কপার আয়ন থেকে কপার। এভাবে আমরা একটা কোষ সংকেত এইখান থেকে লিখতে পারি। এভাবে আমাদের কোষ সংকেত লেখা শিখতে হবে। আমরা দুটো ইনফরমেশন, একটা হচ্ছে যে কার বিজারণ বিভব বেশি অথবা কার জারণ বিভব বেশি, যার জারণ বিভব বেশি সে তখন হবে অ্যানোড, অথবা যার বিজারণ বিভব বেশি সে তখন হবে ক্যাথোড, অথবা তড়িৎ রাসায়নিক সারিতে যে উপরে সে হবে অ্যানোড। এরকম যে কোনো ইনফরমেশন কাজে লাগিয়ে তোমরা এরকম ভাবে পূর্ণ কোষ সংকেত লিখতে পারবে, যার বাম পাশে লিখতে হবে অ্যানোড, যেখানে ধাতু থেকে আয়ন হবে, ডান পাশে লিখতে হবে ক্যাথোড, যেখানে আয়ন থেকে ধাতু হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে দেখতে হবে এবং খাতায় লিখতে হবে। আমি বুঝলাম না, অ্যারোগুলো আমার সবগুলো সরে গিয়েছে, আমি আসলে দুঃখিত। হ্যাঁ, এরকম কখনো হয়নি। তাহলে কোষ বিক্রিয়াটা কি হয়েছে? জারণ অর্ধ বিক্রিয়া। তাহলে জারণ কোনটা হয়েছে? জিঙ্কের। জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়ন হয়েছে। আর তাহলে বিজারণ হয়েছে নিশ্চয়ই কপার আয়নের। তাহলে কপার আয়ন দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়েছে। তাহলে রিডক্স বিক্রিয়াটা কি? ওই যে জারণ আর বিজারণের যোগ করতে হবে। তাহলে দেখো যোগ করি, যে এই ইলেকট্রন ইলেকট্রন তো ক্যান্সেল আউট, কাটা যাবে, তাই না? তাহলে জিঙ্ক প্লাস কপার আয়ন ইজ ইকুয়াল টু, মানে অ্যারো দিয়ে আমরা লিখবো জিঙ্ক আয়ন প্লাস কপার। এই টোটালটাই হচ্ছে আমাদের রিডক্স বিক্রিয়া, যেখানে এই অংশে হয়েছে জারণ আর এই অংশে হয়েছে হচ্ছে বিজারণ। ঠিক আছে? তাহলে আমরা ওই যে বলছে যে কোষ বিভক্ত নির্ণয় করতে বলেছিল, এটা তো গাণিতিক সমস্যা। আমি কোষটাকে এখানে আবার লিখেছি সুবিধার জন্য। তাহলে আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে জিঙ্কের প্রমাণ বিজারণ বিভব হচ্ছে এত, জিঙ্কের বিজারণ বিভব দেওয়া আছে এত, কিন্তু আমরা কিন্তু একটু আগে কোষ লিখেছি জিঙ্কের জারণ বিভব হবে, তাই না? সুতরাং জিঙ্কের জারণ বিভব আমরা লিখবো। কি করব? মানটা ঠিক থাকবে, শুধু সাইনটা চেঞ্জ হয়ে যাবে। খুবই সিম্পল একটা ঘটনা মনে রাখবে, যে যদি কোনো তড়িৎদ্বারের বিজারণ বিভব দেওয়া থাকে, তাকে যদি জারণ বিভব লিখতে হয় শুধুমাত্র মাইনাসকে আমরা প্লাস করব। যদি জারণ বিভব দেওয়া থাকে তাকে বিজারণ বিভব লিখতে হয়, শুধু আমরা কি করব? প্লাসটাকে মাইনাস করব। ঠিক আছে? তার আগে আমাদের সিদ্ধান্ত নিতে হবে কোনটা জারণ বিভব হবে আর কোনটা বিজারণ বিভব হবে। ওইটা সিদ্ধান্ত হওয়ার পর এরপর যদি এখানে এরকম এলোমেলো দেওয়া থাকে আমরা এটাকে ঠিক করে নেব। তোমরা বুঝতেই পারছো যে জিঙ্কের হবে জারণ বিভব, দেওয়া আছে বিজারণ বিভব। সুতরাং যেটা দেওয়া আছে আমরা যেটা হবে সেটা লিখে নিলাম। জিঙ্কের প্রমাণ জারণ বিভব হবে প্লাস 0.76 ভোল্ট এবং কপারের বিজারণ বিভব তো যা দেওয়া আছে সেটা আমরা লিখেছি। তাহলে এবার সূত্র বসাও। আমরা জানি ই সেল অর্থাৎ ই কোষ বা তড়িৎ কোষ বিভব বা ইএমএফ বা তড়িৎ চালক বল, যেটাই বলো, ইজ ইকুয়াল টু ই জারণ প্লাস ই বিজারণ। তাহলে জারণের মান কত? এত। আর বিজারণের মান কত? এত। দুটোকে যোগ করলে আসবে প্লাস
1.10 ভোল্ট, অর্থাৎ আমাদের কোষ বিভব হচ্ছে +1.10 ভোল্ট। এবং এই যে এখানে প্লাস আসলো নাকি মাইনাস আসলো তার উপরে কিন্তু অনেকগুলো সিদ্ধান্ত নির্ভর করছে, ঠিক আছে। যদি এখানে প্লাস আসে তাহলে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হয়েছে, এই সিদ্ধান্তটা আমরা এখান থেকে নিতে পারবো। শিক্ষার্থীরা, ওই যে বললাম যে যদি ই সেল ধনাত্মক হয়, অর্থাৎ আমি যে ইএমএফ নির্ণয় করলাম সেটা যদি ধনাত্মক হয় তাহলে কতগুলো সিদ্ধান্তের ব্যাপার আছে, এই সিদ্ধান্তগুলো তোমাকে মনে রাখতেই হবে, তা না হলে তুমি করতে পারবে না সমাধান। যদি ই সেল ধনাত্মক হয়, মনে রাখবে, তাহলে কোষ সংযোগ সঠিক হয়েছে, অর্থাৎ যাকে অ্যানোড নেওয়ার কথা তাকে অ্যানোড নিয়েছি, যাকে ক্যাথোড নেওয়ার কথা তাকে ক্যাথোড নিয়েছি। সুতরাং বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটে যাবে। তাহলে স্বতঃস্ফূর্তভাবে ঘটে গেলে অ্যানোডে ধাতু ইলেকট্রন ত্যাগ করে করে দ্রবণে চলে যাবে, তাহলে অ্যানোড ক্ষয়প্রাপ্ত হবে। যদি অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, অ্যানোড তো আসলে পাত্র, যদি সেটা ক্ষয়প্রাপ্ত হয়ে যায় তাহলে ওই অ্যানোডে বা ওই পাত্রে যে দ্রবণটা আমি রেখেছি, অর্থাৎ ক্যাথোডে যে দ্রবণটার কথা বলছি, যে দ্রবণটা রেখেছি সেটা রাখা যাবে না, কারণ অ্যানোড যদি ছিদ্র হয়ে যায় তাহলে দ্রবণ কিন্তু পড়ে যাবে। সুতরাং ধনাত্মক হলে আমরা এই সিদ্ধান্তগুলো সেখান থেকে নিতে পারবো। শিক্ষার্থীরা, আজকে আমার যে কোষ বিভব নির্ণয়ের অংশটুকু ছিল সেটা আমি আজকে দেখিয়েছি তোমাদেরকে। অনেকগুলো সমস্যার সমাধান করতে করতে তোমাদের এটা একেবারেই আত্মস্থ হয়ে যাবে। তোমরা এখান থেকে কি এই অ্যান্সারগুলো পারবে? প্রমাণ জারণ বিভব কি, অথবা কপারের প্রমাণ বিজারণ বিভবের মান কত? আমার মনে হয় তোমরা আজকের ক্লাস যদি ভালো করে শুনে থাকো নিশ্চয়ই এগুলোর উত্তর দিতে পারবে। শিক্ষার্থীরা, এরপরে আমাদের আছে হলো দলগত কাজ। দলগত কাজ তো আমরা করতে পারবো না, তবে তোমাদের কাছে আমার অনুরোধ, এই যে এখানে যেই গাণিতিক সমস্যাটা দেওয়া হয়েছে তোমরা বাসায় বসে এটা অবশ্যই সমাধান করার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলেই বোঝা যাবে যে আজকের ক্লাস তোমরা বুঝেছো কিনা। অবশ্যই বিষয়গুলো এতটা সহজ না, একটু জটিলই বটে, তাই না? সুতরাং তুমি কি করবে, ক্লাসটাকে দেখে দেখে কোথায় কোথায় সমস্যা হচ্ছে সেখানে বারবার দেখে তুমি কিন্তু এই জিনিসগুলো সমাধান করে ফেলতে পারবে। কি দেওয়া আছে? কপার সালফেট দ্রবণকে কোন পাত্রে রাখা যাবে? কোন পাত্রে রাখা যাবে? ওই যে একটু আগে দেখলাম যে ই সেলের মান যদি ধনাত্মক হয় তাহলে অ্যানোড ক্ষয়প্রাপ্ত হবে, অর্থাৎ পাত্র ক্ষয়প্রাপ্ত হবে, সুতরাং দ্রবণ রাখা যাবে না। তাহলে একটা পাত্র নেওয়া হয়েছে জিঙ্ক, আরেকটা পাত্র নেওয়া হয়েছে সিলভার। জিঙ্কে পাত্র ধরে বা অ্যানোড ধরে কপার সালফেট দ্রবণ দিয়ে যে ই সেল বের করবা, সেটা যদি ধনাত্মক হয় তাহলে বলবা যে রাখা যাবে না। যদি সিলভারকে পাত্র ধরে কপার সালফেটকে ক্যাথোড ধরে নিয়ে যদি আমরা ই সেল বের করে মান হয় ধনাত্মক, তাহলে রাখা যাবে না। অর্থাৎ আমরা তো জানি না, আমরা তো অঙ্কগুলো করিনি। তোমার সমাধান করার পর যেটার মান, অর্থাৎ একবার তুমি জিঙ্কের সাথে কপারের ই সেল বের করবে, আর একবার তুমি সিলভারের সাথে কপার আয়নের ই সেল বের করবে। যার মান ধনাত্মক হবে তাহলে সেখানে সমাধান দিবে যে পাত্রে রাখা ঠিক হবে না, কারণ অ্যানোড ক্ষয়প্রাপ্ত হবে। এভাবে তুমি এরকম যে কোনো ধরনের সমাধান করতে পারবে। আমি খুব আশা করবো তোমরা এই সমাধানটা বাসায় বসে করবে। শিক্ষার্থীরা, একটা বাড়ির কাজ আমি রেখেছি। এই বাড়ির কাজটা যদি তোমরা, এটা একদম সরাসরি বোর্ডের প্রশ্ন নিয়েছি আমি, তোমরা যদি এটা করো এবং করতে পারো তাহলেই বোঝা যাবে আজকে ক্লাসটার সার্থকতা। কি দেওয়া আছে? একটা দ্রবণ নিয়েছি, ম্যাঙ্গানিজ সালফেট দ্রবণ, আর পাত্রটা হচ্ছে অ্যালুমিনিয়াম পাত্র। তোমরা কি বুঝতে পেরেছো যে অ্যানোড কোনটা? নিশ্চয়ই বুঝতে পেরেছো। বলা হয়েছে অ্যালুমিনিয়াম পাত্র, সুতরাং অ্যালুমিনিয়াম হচ্ছে অ্যানোড আর ম্যাঙ্গানিজ সালফেট হচ্ছে দ্রবণ, তাই না? দেওয়া আছে তোমার ম্যাঙ্গানিজ থেকে ম্যাঙ্গানিজ আয়নের মান আর অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম আয়নের মান, দুটোরই কি মান দেওয়া আছে? পারবে কি তোমরা বলতে? দেখি প্রশ্নগুলো কি। প্রশ্ন হচ্ছে কোষের তড়িৎচালক বল কাকে বলে? আশা করি পারবে। খতে দেওয়া আছে জিঙ্ক ধাতুর তড়িৎদ্বার বিভব +0.76 বলতে কি বুঝছো? এটাও আজকের লেকচার পুরোপুরি লিখে দেওয়া আছে। গতে আছে উদ্দীপকে অ্যালুমিনিয়াম পাত্রে সংঘটিত অর্ধকোষ বিক্রিয়া এবং কোষ বিক্রিয়া দেখো। এখানে কিন্তু গাণিতিক সমস্যা সমাধান করতে বলে না, শুধুমাত্র তোমাকে বিক্রিয়াটা অর্ধকোষ বিক্রিয়া এবং
কোষ বিক্রিয়া লিখতে বলেছে। অ্যালুমিনিয়াম পাত্রে যেহেতু বলে দিয়েছে সুতরাং অ্যালুমিনিয়ামকে অ্যানোড ধরে তোমাদের এটা করতে হবে। আর ঘতে বলেছে উদ্দীপকে উল্লেখিত পাত্রটি কিছুদিন পর ছিদ্র হয়ে যাবে কেন? বিশ্লেষণ করো। কিছুদিন পর ছিদ্র হয়ে যাবে কেন? উত্তর তো দিয়েই দেওয়া হয়েছে যে আমার ই সেলের মান আসবে হচ্ছে ধনাত্মক, আসবে বলেই তো ছিদ্র হয়ে যাবে। কিন্তু এভাবে তো উত্তর দিতে পারবে না, তোমাকে গাণিতিক সমস্যার সমাধান করে যদি ই সেলের মান প্লাস আসে তখন তুমি বলবে যেহেতু তোমার প্লাস এসেছে সুতরাং ই সেলের মান ধনাত্মক, সুতরাং অ্যানোড ক্ষয়প্রাপ্ত হবে অর্থাৎ পাত্র ক্ষয়প্রাপ্ত হবে, ফলে কিছুদিন পর পাত্রটি ছিদ্র হয়ে যাবে। এই গ এবং ঘয়ের উত্তর যদি তুমি পারো তাহলে এই পুরো ক্লাসটা, আমরা আজকে যে ক্লাসটা নিলাম অত্যন্ত গাণিতিক সমস্যার সমাধান সম্পর্কিত যে ক্লাসটা নিলাম, আশা করছি তোমরা সেটা বুঝতে পেরেছ। এবং আমি আমার পরবর্তী ক্লাসও এই জাতীয় আরও কিছু বিস্তারিত আলোচনা সাপেক্ষে নেব, যাতে করে তোমরা এই বিষয়গুলো সেখানে কিছুটা রিভাইজ হবে এবং নতুন সমীকরণ, আর্নস্টের সমীকরণ আসবে এবং আরও কিছু বিষয় আসবে সেই ক্লাসগুলোতে। আচ্ছা শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই গ নম্বরের বাড়ির কাজটা একটু বোর্ডে দেখিয়ে দিতে যাচ্ছি। হ্যাঁ, তোমরা একটু দেখে নাও যে কিভাবে তুমি এটার উত্তরটা করবে। চলো আমরা বোর্ডে যাই। দেখো এখানে কিন্তু আমরা এই উদ্দীপকটা লিখে রেখেছি সময়ের জন্য। কি বলেছে? তোমাকে অর্ধকোষ এবং পূর্ণকোষ লিখতে বলেছে। কিভাবে করবে অ্যান্সারটা? গ এর উত্তরটা তুমি কিভাবে করবে দেখো। জারণ অর্ধকোষ বিক্রিয়া। জারণ অর্ধকোষ বিক্রিয়া কি? অ্যালুমিনিয়াম যেহেতু পাত্র সেটাই আনো, তাহলে অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম আয়নে পরিণত হবে। ঠিক আছে, অ্যালুমিনিয়াম ধাতু 3টা ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম অ্যাকুয়াসে পরিণত হবে এবং এটার সমীকরণ নাম্বার আমরা 1 দিচ্ছি। এবার লিখবা বিজারণ অর্ধকোষ বিক্রিয়া। বিজারণ অর্ধকোষ, আমি জানি না তোমরা আমার বোর্ডটা দেখতে পাচ্ছ কিনা, কিভাবে লিখতে হয় সেটা বোঝানোর জন্যই আমি অ্যাকচুয়ালি হোয়াইট বোর্ডে এসেছি। বিজারণ অর্ধকোষ বিক্রিয়া কে দিবে? ম্যাঙ্গানিজ আয়ন, তাই না? তাহলে ম্যাঙ্গানিজ আয়ন, ম্যাঙ্গানিজ 2+ অ্যাকুয়াস থেকে 2টো ইলেকট্রন গ্রহণ করে কি হবে? ম্যাঙ্গানিজ সলিডে পরিণত হবে। এটা হচ্ছে সমীকরণ 2। শিক্ষার্থীরা তোমরা জানো যে জারণ বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন লেনদেন কিন্তু সমান হতে হয়, তাই না? তাহলে এখানে ইলেকট্রন ত্যাগ হয়েছে 3টা আর এখানে ইলেকট্রন গ্রহণ হয়েছে 3টা, সুতরাং সমান করতে হলে কি করতে হবে? আমাদের দুটো সমীকরণকে গুণ করতে হবে। তাহলে কি লিখব? ইলেকট্রন সংখ্যা সমান করার জন্য সমীকরণ 1 ও 2 নংকে যথাক্রমে এটাকে গুণ করব 2 দিয়ে এবং এটাকে গুণ করব 3 দিয়ে, তাহলে কিন্তু ইলেকট্রন সংখ্যা সমান হবে। এত যথাক্রমে এত এবং এত দ্বারা গুণ করে যোগ করি, এত দ্বারা গুণ করে যোগ করি, যেহেতু আমাদের মোট কোষ বিক্রিয়া লিখতে হবে সুতরাং যোগ করব। তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে কত আসে শিক্ষার্থীরা? আমি এখানে একটু লিখে দিতে চাচ্ছি যেহেতু এটা নিচু হয়ে যায়। এটাকে 2 দিয়ে গুণ করলে আসবে 2, এখানে হয়ে যাবে হচ্ছে 6, এখানে হবে 2। আর এটাকে 3 দিয়ে গুণ করলে এখানে হবে 3, এখানে কত হবে? এখানে হবে হচ্ছে 6, এখানে হবে 3, তাই না? এবার দুটো বিক্রিয়া যোগ করো। 6টা ইলেকট্রন ত্যাগ আর 6টা ইলেকট্রন কি গ্রহণ, এটা কাটাকাটি যাবে। তাহলে মোট কোষ কি লিখবা তুমি? 2টো অ্যালুমিনিয়াম
সলিড প্লাস 3টা ম্যাঙ্গানিজ আয়ন অ্যাকুয়াস থেকে আমরা পাবো 2টো অ্যালুমিনিয়াম 3+ অ্যাকুয়াস প্লাস 3টা ম্যাঙ্গানিজ, হ্যাঁ 3 ম্যাঙ্গানিজ সলিড। এই হচ্ছে আমার মোট কোষ বিক্রিয়া, যেটাকে আমরা যদি সংকেতে লিখতে চাই তাহলে সংকেতটা কিভাবে লিখতে পারবো? সংকেত হচ্ছে অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ লবণ সেতু, এখানে লিখবো হচ্ছে ম্যাঙ্গানিজ 2+ থেকে ম্যাঙ্গানিজ। এই হচ্ছে আমার মোট কোষ বিক্রিয়া, অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ আর ম্যাঙ্গানিজ 2+ থেকে ম্যাঙ্গানিজ। ঠিক আছে, তো এভাবে আমরা অর্ধ বিক্রিয়া এবং পূর্ণ বিক্রিয়াটা লিখতে পারবো। এই 3টা বিক্রিয়া লেখার জন্য 3 নাম্বার তুমি ইজিলি পেয়ে যাবে শিক্ষার্থীরা। আর পরে যে তোমার সমস্যা রয়েছে, উদ্দীপকে উল্লেখিত পাত্রটি কিছুদিন পর ছিদ্র হয়ে যাবে কেন? আশা করছি তোমরা এটা পারবে শিক্ষার্থীরা। আমরা গয়ের উত্তর কিন্তু হোয়াইট বোর্ডে দেখে আসলাম, আর ঘয়ের উত্তর তোমরা আশা করছি পারবে। হ্যাঁ, যেহেতু এটা বাড়ির কাজ, তোমাদের বাড়ির কাজে থাকলো, তোমরা আমাকে জানাতে পারো যে এটা তোমরা পেরেছো কিনা। যদি এটা পারো, আমার তো সামনের সপ্তাহে ক্লাস আছে, আমাকে যদি এই ক্লাসের কমেন্টে লিখে দাও যে আমরা পাচ্ছি না বা আমরা পারছি এনিথিং এলস, তাহলে আমি এই বিষয়, এই ধরনের সমস্যা নিয়ে আরও কয়েকটি ক্লাস নিব এবং সেখানে তোমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো আরও বিস্তারিতভাবে জানিয়ে দেবো। এবং মনে রাখবা, এই ক্লাসটা আমরা তো 3 দিন 4 দিন নেই, তাই না? এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান, অর্ধকোষ বিক্রিয়া, পূর্ণকোষ বিক্রিয়া আমরা একদিনে সবগুলো শিখাই না। আমি তো একদিনে শেখানোর চেষ্টা করেছি, সবগুলো মোটামুটি বলেছি। এটা আবার আমার পরের ক্লাসে রিপিট হবে, সুতরাং যেখানে যেখানে সমস্যা আছে অবশ্যই সেটা সমাধান হয়ে যাবে। এবং তোমাদের যদি স্পেশালি কোথাও কোনো প্রবলেম থাকে, তোমরা আমাকে জানিয়ে দিও, আমি সেখানটায় আরও বেশি আলোকপাত করার অবশ্যই চেষ্টা করব। শিক্ষার্থীরা, আমি একদম ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি এবং তোমাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা শেষ করব। আমার পরবর্তী ক্লাস এই চ্যাপ্টারের উপরে আরও কিছু গাণিতিক সমস্যা সমাধান নিয়ে এবং আরও নতুন সমীকরণ নিয়ে হবে। আমি সেগুলো তোমাদের সুবিধার্থে যেভাবে সহজ করে উপস্থাপন করা যায় আমি চেষ্টা করব। তবে মনে রাখবে, আমরা তো তড়িৎ রসায়ন পড়ছি, এটাকে এর চাইতে সহজভাবে, মানে এটার উপস্থাপনটাই আসলে এই বিষয়গুলোই, কথাগুলোই, টপিকগুলোই আসলে একটু জটিল, তাই না? বা তোমাদের সাধারণ যে আলোচনার মতো না। সুতরাং এটাকে আয়ত্তে আনতে হলে অবশ্যই আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে। শিক্ষার্থীরা, তোমরা পড়াশোনা করো, পড়াশোনার মধ্যেই থাকো, বাসায় থাকছো কিন্তু অবশ্যই পড়াশোনার বাইরে থেকো না। এই অনলাইন ক্লাসগুলো ফলো করলে অবশ্যই তোমরা তোমাদের টপিকগুলো সম্পর্কে জানতে পারবে এবং একই সাথে দেখবা যে তোমাদের এই চ্যাপ্টারগুলো শেষ হয়ে যাবে। আমার পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে রাখি। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।